ওকে, আচ্ছা তাহলে হচ্ছে নভেম্বর 4। নভেম্বর 4 হচ্ছে কুইজ 1, লেকচার 1 and 2। লেকচার 1 তো পুরান জিনিস, 2 হচ্ছে খুবই ছোট লেকচার। এটা এখন তোমাদেরকে আমি পড়া দিচ্ছি, মানে একটু বুঝাই দিব। আর লেকচার 1 থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? লেকচার 1 থেকে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো আর কি। আচ্ছা, এখনই করতে হবে এমন কোনো কথা নেই, আজকের এই স্যার অন্য সেশনে করলে। কোশ্চেন্স প্যাটার্ন কেমন হবে কুইজের? আচ্ছা, কুইজের কোয়েশ্চেন প্যাটার্ন হবে এসএ টাইপ কোয়েশ্চেন। এসএ টাইপ মানে হচ্ছে তোমাদের অ্যান্সার লিখতে হবে আর কি, কোনো এমসিকিউ ট্রু ফলস থাকবে না, কোয়েশ্চেন থাকবে, অ্যান্সার লিখতে হবে। ক্যান্সার এমসিকিউই তো গুগল ভালো। ফর্মে? না, এমসিকিউ ভালো না। হ্যাঁ, স্যার গুগল স্যার ফর্মে কত লিখতে মার্কসের হবে? আচ্ছা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, গুগল ফর্মের হচ্ছে তোমার যেটা হচ্ছে আমি ইউজুয়ালি যেটা লাস্ট সেমিস্টারে করেছি, আমি হচ্ছে ওই তোমার কোয়েশ্চেনটা ওয়ার্ড ওয়ার্ড ফাইলে দিয়ে দিয়েছি আর কি বাক্সে। তো তোমরা হচ্ছে ওইটা ডাউনলোড করে ওখানে অ্যান্সার লেখো, ওই ফাইলটা হচ্ছে গুগল ফর্মে আপলোড করে দিবা, ঠিক আছে? ওই লিঙ্ক দেওয়া থাকবে, বাক্সেই দেওয়া থাকবে, ওখানে হচ্ছে তোমরা আপলোড করে দিবা। আর কোয়েশ্চেন মার্ক হচ্ছে এই কোর্সের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন হবে তোমার কুইজ থেকে 20, অ্যাসাইনমেন্ট 20, মিড 30, ফাইনাল 30, টোটাল এই 100 আর কি, ঠিক আছে? 20, 20, 30, 30 মিডের স্যার সিলেবাস ফাইনালে থাকবে না। হ্যাঁ, স্যার কুইজের টাইম কতক্ষণ থাকবে? কুইজে ভালোই সময় দেওয়া থাকবে, 3-4 ঘন্টা। মানে স্যার আমরা 3-4 ঘন্টা টাইম পাবো আনসার লেখার জন্য, নাকি স্যার 4 ঘন্টা টাইম ফ্রেম থাকবে? না, ওই তোমরা অত পুরোটার সময় হচ্ছে এক্সাম দিতে পারবে আর কি, কোনো টাইম আচ্ছা এক্সাম হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে নেক্সট উইকে কুইজ আর কি, কুইজ 1। তারপরে আমাদের একটু স্পিড আপ হতে হবে তাড়াতাড়ি শেষ করার জন্য, শুরুর দিকে তো কত একটু মার্কের ঝামেলা হবে হয়েছে। কুইজটা? হ্যাঁ, জি। কত মার্কের হবে কুইজটা? আচ্ছা, কোয়েশ্চেন এখনো করি নাই তো, 15-20 চেষ্টা করবো, 20ই থাকবে মনে হয়, 20ই করবো কোয়েশ্চেনটা আর কি। Okay. যে তাহলে তো আর কোনো কনফিউশন নেই না কুইজ থেকে আর লেকচার 1 থেকে? স্যার কুইজের কোয়েশ্চেন গুলো কত মার্কের হতে পারে, মানে আমাদের অ্যান্সার কতটুকু লিখতে হবে? আচ্ছা, অ্যান্সার মানে কোয়েশ্চেনের মার্ক যাই থাকুক না কেন, অ্যান্সার হবে কোয়েশ্চেন অনুযায়ী। হ্যাঁ, এখন ধরো কুইজ তো, ধরো ফর এক্সাম্পল 4টা কোয়েশ্চেন দিলাম 5 করে, বা 5টা কোয়েশ্চেন দিলাম 4 করে, ওই মার্ক অনুযায়ী অ্যান্সারের লেন্থ হবে না। ওকে, মানে ধরো কোনো কোয়েশ্চেনে 4 আছে, এর মানে এই না যে তোমাদের অনেক বেশি লিখতে হবে, কোয়েশ্চেনে যা চাওয়া হয়েছে সেটাই। কোয়েশ্চেন ভালো মতো পড়বা, হ্যাঁ, যা ইচ্ছা লিখতে দিলে সমস্যা আছে। ওকে স্যার। আর এই বন্ধু বান্ধব মিলে 10 জনে মিলে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো না, বিপদ হয়ে যেতে পারে। আচ্ছা, লেকচার টুটা কেউ দেখছো? সহজ জিনিস, কেউ দেখো না এখন পর্যন্ত? স্যার ফার্স্টের দিকে অনেক আগে দেখছিলাম, যখন ফার্স্ট ফার্স্ট আপলোড করছিলেন। ওকে, এখন কোনো কোয়েশ্চেন আসছিল মনে? আচ্ছা, ওকে, এই লেকচার 2 হচ্ছে ইটস অ্যাবাউট ওয়াটার, ইন্টারাকশন অফ ওয়াটার উইথ অ্যামাইনো অ্যাসিড। এবং এই ওয়াটারের সাথে অ্যামাইনো অ্যাসিডের যে ইন্টারাকশন, এই ইন্টারাকশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রোটিন ফোল্ডিং এর জন্য। প্রোটিন সিনথেসিসের সময় কি হয়, প্রথমে অ্যামাইনো অ্যাসিড চেইন তৈরি হয়, তারপর সেগুলো হচ্ছে ফোল্ড হয়ে ফাংশনাল 3D ফর্মটা দেয় আর কি। এই ফাংশনাল ফর্মটা আসার জন্য
ওয়াটারের সাথে ইন্টারাকশন খুবই ইম্পর্টেন্ট। আমাদের বডির ভেতরে মানে লিকুইড কি ওয়াটার। সো যত প্রোটিন অ্যান্ড এভরিথিং, ঠিক আছে, যত প্রোটিন আছে আমাদের বডিতে, তারা আসলে ফাংশন, তাদের কাজটা করতেছে কোন এনভায়রনমেন্টে, একটা ওয়াটারি এনভায়রনমেন্টে। ওকে, সো তাদের ফাংশনাল 3D ফর্মের জন্য, তাদের ফাংশন অ্যাক্টিভিটিসের জন্য ওয়াটারের সাথে যে ইন্টারাকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি বই দেখো, মানে টেক্সট বুক ধরো বা লেলিঞ্জার বা যে কোনো টেক্সট বুক যদি দেখো, ইভেন যদি তোমরা গুগলও করো, সে লাইক ইন্টারাকশনস অফ ওয়াটার উইথ অ্যামাইনো অ্যাসিড, দেখবে যে অনেক বড় বড় টপিকস পাবা আর কি। লেলিঞ্জারের বইয়ের সম্ভবত আলাদা এরকম একটা চ্যাপ্টারই আছে, মানে টোটাল জিনিসটা অনেক ব্রড। সো আমরা এই কোর্সের অত কিছু তো আনবো না, জাস্ট হচ্ছে স্লাইটলি আমরা দেখবো যে কি ধরনের ইন্টারাকশন হয় এবং সেই ইন্টারাকশনের ফলে কি হয়, ব্রিফলি, বেশি ডেপথে আমরা যাব না আর কি। হ্যাঁ, ওকে, দেন লেটস স্টার্ট। ওয়াটার, ওয়াটার কি, ওয়াটারের প্রপার্টিজ আমরা সবাই জানি, এগুলো তোমরা অলরেডি পড়ে আসছো, যে ওয়াটার একটা পোলার মলিকিউল, কারণ হচ্ছে এর অক্সিজেন হাইড্রোজেন যে বন্ডটা এটা পোলার আর কি, এবং এর এই চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে ওয়াটার এটা তো একটা মলিকিউল, এখানে যে চার্জ ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক আর কি, সিমেট্রিক না, অ্যাসিমেট্রিক হওয়ার কারণে সেটা পোলার হয় আর কি। ওয়াটারের ইউজুয়ালি যে স্ট্রাকচার, মাঝখানে একটা অক্সিজেন, দুই দিকে হাইড্রোজেন, থিওরিটিক্যালি কিন্তু এটা নন পোলার হওয়া উচিত, কারণ হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে একজনের চার্জ তো নিউট্রালাইজ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরে কিন্তু এটা পোলার। এর কারণ হচ্ছে যে চার্জ ডিস্ট্রিবিউশনটা থাকে সেটা অ্যাসিমেট্রিক থাকে। ওয়াটার কিন্তু সোজা না, ওয়াটার মলিকুল একটু বেঁকা। ওকে, তো এই চার্জ ডিস্ট্রিবিউশন অ্যাসিমেট্রিক হওয়ার কারণে তারা হচ্ছে পোলার হয় আর কি। ওকে, and they have a great characteristics, they can form hydrogen bond with other water molecules, also with other polar solutes. Okay, and they repel hydrophobic molecules. Of course, hydrophobic molecules are non-polar, so definitely they will repel them. আচ্ছা, এখন আমরা দেখি যে কি কি ধরনের, 1 মিনিট, ওকে গাইস, সরি, আই এম ব্যাক। আচ্ছা, যেটা হচ্ছে এই দুইটা স্লাইডে, এই স্লাইডটা আর এই স্লাইডে, যে ওয়াটারের সাথে যে দুই ধরনের ইন্টারাকশন হয়, হাইড্রোফোবিক এন্ড হাইড্রোফিলিক। এটা কি, যে ওয়াটার কি, ওয়াটার নিচে হচ্ছে পোলার, ঠিক আছে। আর যে অ্যামাইনো অ্যাসিড আছে, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে না, অ্যামাইনো অ্যাসিড, আচ্ছা অ্যামাইনো অ্যাসিড কি চার্জড নাকি নিউট্রাল? স্যার চার্জ হইতে পারে, নিউট্রাল হইতে পারে। এক্স্যাক্টলি, অ্যামাইনো অ্যাসিড চার্জও হতে পারে, নিউট্রালও হতে পারে। সো চার্জড অ্যামাইনো অ্যাসিডের সাথে ওয়াটার একভাবে ইন্টারাকশন করবে, কারণ ওটা হচ্ছে পোলার, তাদের সাথে ওয়াটার বন্ড তৈরি করতে পারবে, এইটাকে বলা হবে হাইড্রোফিলিক ইন্টারাকশন। ওকে, আর অ্যামাইনো অ্যাসিড কি নিউট্রালও হতে পারে। সো যারা নিউট্রাল তারা হচ্ছে কি হাইড্রোফোবিক মলিকিউল। হ্যাঁ, সো ওয়াটার তাদের সাথে যে ইন্টারাকশনটা করবে সেটাকে আমরা বলি হাইড্রোফোবিক ইন্টারাকশন। ওকে, সো এই দুই ধরনের ইন্টারাকশন আছে, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক ইন্টারাকশন। সো কোন ধরনের ইন্টারাকশন হবে এটা ডিপেন্ড করতেছে অ্যামাইনো অ্যাসিডের, মানে পার্টিকুলার ওই অ্যামাইনো অ্যাসিডটার উপর। ঠিক আছে, ধর একটা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তার এক জায়গায় হয়তো বা চার্জড অ্যামাইনো অ্যাসিড আছে, আরেক জায়গায় হচ্ছে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড আছে। সো ওয়াটারও হচ্ছে প্রোটিনের এক এক জায়গায় সাথে ওয়াটার এক একভাবে ইন্টারাকশন করবে, কোথাও হাইড্রোফোবিক ইন্টারাকশন করবে, তো কোথায় হাইড্রোফিলিক ইন্টারাকশন করবে, এবং এই ইন্টারাকশন গুলো ইন টোটাল এই প্রোটিনটাকে ফোল্ডিং হতে সাহায্য করে। ঠিক আছে, যে তাহলে আমরা এই দুই ধরনের যে ইন্টারাকশনের কথা বললাম সেগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে এটা কি, ওকে, হাইড্রোফোবিক ইন্টারাকশন। না, প্রথমে এইটা হাইড্রোফোবিক, হ্যাঁ এইটা হচ্ছে হাইড্রোফোবিক, আর হাইড্রোফিলিক হচ্ছে এইখানে বলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোফোবিক। ওকে, আচ্ছা কি লেখা আছে, প্রেজেন্স অফ আদার মলিকিউলস ইন অ্যান অ্যাকুয়াস সলিউশন ডিসরাপ্ট দ্য হাইড্রোজেন বন্ডিং অফ ওয়াটার।
ধরো একটা পিওর ওয়াটারের তো নিজস্ব কি বিভিন্ন হাইড্রোজেন বন্ডিং আছে, সে যখনই ওয়াটারে অন্য কোনো মলিকুল ঢুকবে, এটা এটা হাইড্রোফোবিক হোক আর হাইড্রোফিলিক হোক, তখন হচ্ছে ওয়াটার যেহেতু তাদের সাথে ওই ফরেন মলিকুলটার সাথে একটি ইন্টারাকশন করতে চাবে, এই জন্য ওয়াটারের নিজস্ব যে হাইড্রোজেন বন্ডিং আছে সেটা কি ডিসরাপ্ট হবে, হবেই আর কি। ওকে, সো যদি সেই ফরেন মলিকুলটা হাইড্রোফোবিক মলিকুল হয় তাহলে কি হবে? when water সারাউন্ডস, যখন হাইড্রোফোবিক মলিকুল হয়, হাইড্রোফোবিক মলিকুল ওয়াটারে যাওয়ার সাথে সাথে ওয়াটার মলিকুল হচ্ছে এই হাইড্রোফোবিক মলিকুলটাকে ঘিরে ধরে, ইট সারাউন্ডস দ্য হাইড্রোফোবিক মলিকুল। সে ধরো এটার কথা চিন্তা করো, ধরো এটা এই গ্রে কালারের, এটা হচ্ছে হাইড্রোফোবিক মলিকুল। সে যখনই হচ্ছে ওয়াটারে যাবে, ওয়াটার মলিকুল একে, দ্য ওয়াটার মলিকুল উইল সারাউন্ড ইট। হ্যাঁ, আচ্ছা, এই সারাউন্ড করার ফলে, এবং তারা কি এটা তো হাইড্রোফোবিক, একটা আসলে কাইন্ড অফ রিপেল করতেছে, সো ওয়াটারকে যে ঘিরে ধরবে, এর ফলে আসলে কি হবে, এখানে একটা লেয়ার তৈরি হবে ওয়াটার মলিকুলের। এই লেয়ারটাকে বলা হয় সলভেশন লেয়ার। ওকে, স্ট্রাকচার শেলও বলা হয়, সলভেশন লেয়ারও বলা হয়। ওকে, আচ্ছা, ঠিক আছে, সলভেশন লেয়ার তো তৈরি হলো, এর ফলে প্রবলেমটা কি হবে? প্রবলেম যেটা হবে, আচ্ছা, এন্ট্রপি তো তোমরা জানো না, এন্ট্রপি কি জিনিস? জি স্যার, বিশৃঙ্খলা। স্যার জি বিশৃঙ্খলা, রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, আচ্ছা, এই ধরো সবকিছু, এই টোটাল ইউনিভার্সের সবকিছু হাই এন্ট্রপিতে থাকতে চায় না লো এন্ট্রপিতে থাকতে চায়? হাইতে স্যার। হাইতে থাকতে চায়, এক্স্যাক্টলি। কেন হাইতে থাকতে চায়? যে কেন হাই এন্ট্রপিতে থাকতে চায়? হাই এন্ট্রপিতে থাকতে চায়, হ্যাঁ, অ্যান্সার ঠিক, সঠিক, কিন্তু কেন হাই এন্ট্রপিতে থাকতে চায়? স্যার ভুলে গেছি কেন থাকতে চাই। বুঝেছো? আচ্ছা, অসুবিধা নাই। এন্ট্রপি একটা প্যাচালো জিনিস, এন্ট্রপি আমি নিজেও স্টিল না, আমি মাঝে মাঝে প্যাচ লাগাই খালি এন্ট্রপিতে। আচ্ছা, যেটা হচ্ছে হাই এন্ট্রপি মানে কি, এন্ট্রপি যত বেশি মানে হচ্ছে তত বেশি বিশৃঙ্খল আর কি। বিশৃঙ্খল অবস্থায় এনার্জি কম থাকে। ঠিক আছে, ধরো মানে এখানে বিশৃঙ্খলটা এবার চিন্তা করবো, ধরো একটা রুম, হ্যাঁ, একটা রুমের মধ্যে ধরো তুমি হচ্ছে মুভ করতেছো। ওকে, ধরো তুমি একা আছো, তুমি হচ্ছে ফ্রিলি মুভ করতেছো, কোনো বাধা নেই। তোমার কিন্তু খুব বেশি কি এনার্জি লাগবে? তোমার দরকার নেই তো, তুমি ফ্রিলি মুভ করতে পারতেছো। এখন ধরো ওই যে সেম রুমে যদি কিছু বাধা দিয়ে দেওয়া হলো, ধরো আরো 10 জনের ঢুকে দেওয়া হলো, তখন কিন্তু তুমি ইচ্ছা মতো ফ্রি মুভটা আগের থেকে কমে যাবে। হয়তো মুভ করতে পারবে কিন্তু মুভমেন্টটা আগের থেকে কমে যাবে, তোমার কিছু এনার্জি ক্ষয় করতে হবে, মানে এনার্জি ইউজ করতে হবে আর কি। তো বেসিক্যালি কি, যখন কোনো কিছু ফ্রি অবস্থায় থাকে তখন সেটা লোয়েস্ট এনার্জি স্টেটে থাকে, যখন ফ্রি অবস্থা থাকে না তখন এনার্জি লেভেল বেড়ে যায় আর কি। তো ইউনিভার্সের সবকিছুই হচ্ছে আচ্ছা, আর যখন হচ্ছে এনার্জি বেশি থাকে তখন হচ্ছে কিন্তু সেটা স্টেবল থাকে না, সেটা আনস্টেবল থাকে। এনার্জি যত কম হবে তত বেশি স্টেবল হবে। ওকে, আমরা যদি এনার্জি সেন্সে চিন্তা করি, এনার্জি যত বেশি হবে তত বেশি কিন্তু আনস্টেবল হবে। ওই যে মনে আছে না যে ওই যে তোমার যে কি জানি মলিকিউলের যে স্ট্রাকচার, অ্যাটমের যে স্ট্রাকচার, মাঝখানে নিউক্লিয়াস থাকে, তার চারিদিকে ইলেকট্রন থাকে, জি এরা মুভ করতে জি থাকে স্যার। এনার্জি বেশি হলে, কারণ এনার্জি বেশি হলে কাঁপতে থাকে, কম্পন হয়, মুভ করা শুরু করে দেয়। ঠিক আছে, এনার্জি যত বেশি হবে তত বেশি আনস্টেবিলিটির জন্য এনার্জি কম হওয়া দরকার। ইউনিভার্সের সকল সাবস্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে তারা লোয়েস্ট এনার্জি স্টেটে থাকতে চায়, কারণ তাহলে তারা স্টেবল থাকতে চায়। সো লোয়েস্ট এনার্জি অবস্থায় থাকতে চাইলে তাকে কি মোস্ট বিশৃঙ্খল বা ফ্রি মুভিং অবস্থায় থাকতে হবে, তার মানে এন্ট্রপি বেশি থাকতে হবে। ওকে, তাহলে এন্ট্রপি আর এনার্জি মিনিং হচ্ছে মানে অপোজিট, মানে হাই এন্ট্রপি মিনস লোয়ার এনার্জি, লো এন্ট্রপি মিনস হায়ার এনার্জি। ঠিক আছে, ওকে, এখন আমরা ফেরত আসি আবার এইখানে। হাইড্রোফোবিক মলিকিউল ওয়াটারের মধ্যে আসছে, মলিকুল স্বাভাবিকভাবেই তাদেরকে কি করবে, এভাবে সারাউন্ড করে ফেলবে, যেটাকে আমরা সলভেশন লেয়ার বলতেছি। এটার ফলে প্রবলেম যেটা হবে, এই ওয়াটারগুলো আগে কি ছিল, যখন হাইড্রোফোবিক মলিকুলটা ওয়াটারে ছিল না, এই ভদ্রলোকরা তো নিজের মনের সুখে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক আছে, দে ওয়ার ফ্রি, এন্ট্রপি বেশি ছিল, এনার্জির স্টেট কম ছিল, এন্ট্রপি বেশি ছিল, মনের সুখে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক আছে, এখন যখনই হাইড্রোফোবিক মলিকুলটা আসলো, তাদেরকে কি তারা ফ্রি ঘুরতে পারতেছে না, তাদেরকে হচ্ছে ঘিরে ধরতে হয়েছে, সারাউন্ড করে ফেলতে হয়েছে, সলভেশন ল্যাব তৈরি করতে হয়েছে।
তো তার মানে কি, এখন ভদ্রলোকটা হচ্ছে বিশৃঙ্খল অবস্থা থেকে এটা শৃঙ্খল অবস্থায় চলে আসলো, তাদের এনার্জি বেড়ে গেল, কারণ এখন আগে ফ্রিলি মুভ করতে পারতেছে না, একে ঘিরে ধরে আছে। ওকে, তাদের এনার্জি এই ঘিরে ধরে থাকার জন্য তো একটা এনার্জি ইউজ হচ্ছে এখানে, সো তাদের নিজেদের কি এনার্জি স্টেট এখন বেড়ে গেছে। ওকে, বাট এটা তো ইউজুয়াল না। এই অবস্থায় তো ইউনিভার্সের কোনো কিছু কি থাকতে চায় না। থার্মোডাইনামিক্স এর রুল অনুযায়ী কেউ এই অবস্থায় থাকতে চায় না, হাই এনার্জি অবস্থায়। ওকে, তাহলে কি হবে? এখন যাই হোক, এখন হাইড্রোফোবিক মলিকুল তো চলে আসছে ওয়াটারে, সেই ওয়াটার মলিকুল তারা তো চাইলে আর সেটাকে ঠেলে বের করে দিতে পারতেছে না ওয়াটার থেকে। যদি বের করে দিতে পারতো বলা ধাক্কা দিয়ে, তাহলে প্রবলেম সলভ হয়ে যেত, কিন্তু সেটা তো তারা করতে পারবে না। হ্যাঁ, সে ক্ষমতা তাদের নেই। তো তারা তাহলে কি করবে? এখন তারা ট্রাই করবে যে কিভাবে অ্যাটলিস্ট এন্ট্রপিটা কিছু বাড়ানো যায়। ওকে, কিভাবে অ্যাটলিস্ট কিছুটা বাড়ানো যায়। তো কিভাবে বাড়ানো যেতে পারে? এখন এই দুইটার ফটোর কথা চিন্তা করো। এইটা একটা হাইড্রোফোবিক মলিকুল, ওয়াটার তাদেরকে ঘিরে আছে, আর একটা হাইড্রোফোবিক মলিকুল, ওয়াটার তাদেরকে ঘিরে আছে। এখন সামহাও যদি এই দুইটা হাইড্রোফোবিক মলিকুলকে মার্জ করে ফেলা যায়, তাহলে কি হবে? এই যে রাইট সাইডের এই ছবিটা দেখো, মার্জ করছে কিন্তু তারা। হ্যাঁ, মার্জ করার ফলে যেটা হয়, আচ্ছা, যে এই অংশে কিছু ওয়াটার মলিকুল ছিল না, এই অংশে তো কিছু ওয়াটার মলিকুল ছিল, তারা যখন মার্জ করে ফেললো তখন কিন্তু এই ওয়াটার মলিকুল গুলো এখান থেকে কি হয়ে গেল, রিলিজ হয়ে গেল না? এই যে জি স্যার। তো এখন তারা ফ্রিলি মনের সুখে আবার ঘোরাঘুরি করতে পারতেছে, তার মানে তাদের এন্ট্রপি আবার বেড়ে গেছে। ওকে, সো অরিজিনালি তারা কমপ্লিটলি এন্ট্রপি যতটুকু কম ছিল, মানে যতটুকু এন্ট্রপি কম ছিল পুরোটা বাড়াতে পারেনি, বাট অ্যাটলিস্ট তো কিছুটা বাড়াতে পারছে। মানে দে উইল ট্রাই টু ম্যাক্সিমাইজ দ্য ইনক্রিজ অফ এন্ট্রপি। সো এইভাবে তারা হচ্ছে এন্ট্রপিটা বাড়াই দিবে, এবং এটা কেন হবে? বিকজ দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য রুল হাউ ইউনিভার্স ওয়ার্ক। ওকে, আচ্ছা, 1 মিনিট, আমার একটা কল আসছে, কলটা এখানে কল আবার কেটে গেছে। যাই হোক, এই কই গেল? ঠিক আছে, আচ্ছা, একটু তো বুঝছো নাকি যে কি হলো এখানে? কেন জি হচ্ছে স্যার। ওয়াটার এই দুটো হাইড্রোফোবিক মলিকুলকে মার্জ করলো? আচ্ছা, এখন তোমরা এই সিনারিওটা একটু ইমাজিন করার চেষ্টা করো তো, একটা প্রোটিনের ক্ষেত্রে বা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে। অ্যামাইনো অ্যাসিডের যে যে জায়গায় হচ্ছে হাইড্রোফোবিক, মানে ওই নন পোলার অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড আছে, তাদের সাথে ওয়াটার এরকম হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন দিবে না? মানে প্রথমে তো তাদের এরকম সলিউশন ল্যাব তৈরি করবে, আর তারপরে কি করবে? তারপরে হচ্ছে তাদেরকে এরকম মার্জ করার চেষ্টা করবে, মানে একটা ফোল্ড করার চেষ্টা করবে না? এই ক্ষেত্রে তো এই দুইটা পাশাপাশি আছে, আমরা এইভাবে দেখছি, বাট ওইটা কি, ওটা একটা চেইন, কিন্তু চেইনের এক জায়গায় হয়তো একটা হাইড্রোফোবিক, আরেক জায়গায় হাইড্রোফোবিক, সো দুইটাকে যখন কাছাকাছি এনে এরকম মার্চ করার চেষ্টা করবে, একটা ফোল্ড তৈরি হয়ে যাবে না, ভাঁজ ভাঁজ তৈরি হবে না? জি স্যার। ওকে, সো এই জিনিসটা হয় আর কি। ওকে, সেইভাবে না হাইড্রোফোবিক ইন্টারাকশন হচ্ছে help the amino acid to get folded and form its functional 3D structure form. আচ্ছা স্যার, জি স্যার। প্রোটিন গুলোর মধ্যে তো অনেক মানে একটা পার্টে তো চার্জ তো থাকতে পারে, একটা পার্টে হচ্ছে মানে নিউট্রালও থাকতে পারে। তো ওয়াটার মলিকুল এক সাইডে ফোল্ডিং করবে বা মার্চ করবে, আরেক সাইড খোলা থাকবে। অনেকটা এরকমই, যারা তুমি বলতেছি। হ্যাঁ, আবার একটা কল আসছে। হ্যালো, আই এম ব্যাক। এই সরি, সারাদিন খালি কলটা আসতেই থাকে। আচ্ছা, হ্যাঁ, তোমার কোয়েশ্চেন
কোশ্চেনটা কি ছিল যে একদিকে হচ্ছে তো তাহলে কি কিছু কি ওপেন থাকবে, এটা কোশ্চেন ছিল না? মানে ফোল্ডিংটা আচ্ছা তখন কিরকম হচ্ছে আর কি? আচ্ছা, ব্যাপারটা কিন্তু বেসিক্যালি যেটা হয় অনেকটা এরকমই হয়। And ওটা তো আবার একটা কন্টিনিউয়াস চেইন না অ্যামাইনো অ্যাসিড, মানে হয় কি হাইড্রোফোবিক যে অংশগুলো ওগুলো হচ্ছে এই জন্য না ভেতরের দিকে ঢুকে থাকে প্রোটিনের, আর হাইড্রোফিলিক অংশগুলো বাইরের দিকে থাকে। এটা একটা হুম স্ট্রাকচার না, থ্রিডি স্ট্রাকচার না, হুম হুম এটা হুম প্যাটার্ন করছে না। এই জন্য দেখা যায় কি হাইড্রোফোবিক যে পার্ট গুলো মানে ওই অ্যামাইনো অ্যাসিডের ওগুলো হচ্ছে ভেতরের দিকে থাকে বিকজ অফ দিস এটাকে হাইড্রোফোবিক ইফেক্ট বলে আর কি, বিকজ অফ দিস হুম। হাইড্রোফোবিক ইফেক্ট। আর হাইড্রোফিলিক অংশগুলো প্রোটিনের বাইরের দিকে থাকে, মানে আচ্ছা, তো বাইরে এখানে বাইরে হচ্ছে কি স্ট্রাকচার থাকে। অর্ধেকটা দেখাচ্ছে যে মানে হাইড্রোফোবিকের পার্টটা দেখ। এইখানে যে হাইড্রোফোবিকের পার্টটা কি হচ্ছে সেটা দেখাচ্ছে। আচ্ছা। বাট যদি আমরা আসলে প্রোটিন লেভেলে চিন্তা করি ইন্টারেকশন গুলো কিন্তু আরো কমপ্লেক্স হইতে ঘটতেছে না, যে এক সাইডে হুম, হচ্ছে হাইড্রোফোবিক হচ্ছে আরেক জায়গায় হয়তো বা পাশে হাইড্রোফিলিক হচ্ছে, তো তাদের মিলিত একটা ইফেক্টের ব্যাপার আছে তখন, জি যে স্যার। কে কার সাথে। কারণ হাইড্রোফোবিক তো দুইটাই না, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো হাইড্রোফোবিক, কে কোনটার সাথে মার্জ করবে। তো এই টোটাল জিনিসটা কোঅর্ডিনেটেড হয় আর কি। কারণ হয়তো বা এখানে হাইড্রোফোবিক হচ্ছে পাশেই ঠিক পাশের অ্যামাইনো অ্যাসিডের সাথে হাইড্রোফিলিক ইন্টারাকশন হচ্ছে, তো এই দুইটা ইন্টারাকশনের একটা ইফেক্ট তখন আসবে আর কি। জি স্যার। ওকে, এখন এই জিনিসগুলো হচ্ছে আমাদের সেল খুব পারফেক্টলি কোঅর্ডিনেট করে। এক্স্যাক্টলি কিভাবে কোঅর্ডিনেশন গুলো ঘটে এই মেকানিজম আসলে জানা নেই, যে ইন ডিটেলস যে যে কিভাবে কোঅর্ডিনেশন গুলো হয় এগুলো এখন পর্যন্ত আমরা জানি না আর কি। বাট আওয়ার সেল ক্যান ডু দ্যাট, মানে আমরা এটা ব্যাখ্যা দিতে পারি কেন হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে এটা আমরা জানি না আর কি। মানে এটা এখানে কিন্তু খুব মানে ফাইন একটা কোঅর্ডিনেশনের দরকার আছে, and our cell can do that. আমাদের হিউম্যান বডি এবং সেল তারা কিন্তু অতি ভালো মেশিন আর কি। ওকে, আচ্ছা এটা তো গেল হাইড্রোফোবিকের ক্ষেত্রে। এখন আমরা আরেকটা দেখি যে এখন পোলারের ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, মানে পোলার যে ধরো প্রোটিনের তো পোলার অ্যামাইনো অ্যাসিড আছে, আবার অথবা যদি একটা পোলার গ্রুপ যদি পানিতে যায় তখন কি হবে। সো ওকে, সো পোলার গ্রুপস ক্যান জেনারেলি ফর্ম হাইড্রোজেন বন্ডস উইথ ওয়াটার, আমরা জানি, and hence are soluble in water. কেন হচ্ছে পোলার মলিকিউল পানিতে সলিউবল হয়, কারণ পানি তার সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। ওকে, আচ্ছা, the number of hydrogen bonds per unit mass is generally greater for pure water than for any other liquid or solution, and there are limits to the solubility of even the most polar molecules, as their presence cause a net decrease in hydrogen bonding per unit mass. একদম পিওর ওয়াটারে মানে আর কোনো এখানে কোনো কিছু নেই, কোনো আদার মলিকিউল নেই, সবচেয়ে বেশি হাইড্রোজেন বন্ড থাকবে। তো যখনই এখানে আমরা কোনো কিছু দিব হাইড্রোজেন, ধরো কোনো পোলার মলিকিউল দিতে থাকবো, হাইড্রোজেন ওই হাইড্রোজেন বন্ডের পরিমাণ কমতে থাকে। ঠিক আছে, কারণ তখন হচ্ছে পানি হচ্ছে অন্যান্য আদার মলিকিউলগুলোর সাথে কিছু হাইড্রোজেন বন্ড তৈরি করতে থাকে। ওকে, সো এই কি পরিমাণ পানির এই হাইড্রোজেন বন্ডের আসলে মানে পার ইউনিট মাসে কি পরিমাণ হাইড্রোজেন বন্ড কমতে থাকবে, এটার একটা ম্যাক্সিমাম লিমিট আছে। সো ওই লিমিট পর্যন্তই হচ্ছে কোনো পোলার মলিকিউল পানিতে ডিজলভ হতে পারবে, ওই লিমিট ক্রস করে গেলে আর পারবে না আর কি। কারণ ডিজলভ হতে গেলে ওয়াটার মলিকিউলকে ওই পোলার মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করতে হবে। ঠিক আছে, ওকে, সো এনিওয়ে স্যাচুরেটেড হয়ে হ্যাঁ যাবে। স্যাচুরেটেড হয়ে যাবে আর কি, মানে ওই অবস্থাটাকে আমরা স্যাচুরেটেড অবস্থা বলবো আর কি। যখন আর কোনো মানে নো ফার্দার মোর কোনো ডিসলভিং। হ্যাঁ, ঠিক আছে, আর কেউ মানে ডিজলভ হতে পারবে না আর কি। আচ্ছা, এন্ড এই ক্ষেত্রেও একটা সলভেশন লেয়ার তৈরি হয় এই ক্ষেত্রেও আর কি। ঠিক আছে, বাট এই সলভেশন লেয়ারটা ওই হাইড্রোফোবিকের সলভেশন লেয়ারের মতো অত প্রমিনেন্ট হয় না, স্বাভাবিক। কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যাপারটা কি, এটা তো রিপেল করতেছে, সো তাদের নিজেদের মধ্যে খুব শক্ত একটা বন্ড হয় আর কি। ঠিক আছে, মনে অনেক কাইন্ড অফ ধরো এটা একদম নিজেদের মধ্যে শক্তভাবে একটা ইন্টারাকশন করে হাইড্রোফোবিকটাকে খুব উইথ ফুল এনার্জি দে সারাউন্ড দ্য হাইড্রোফোবিক মলিকিউল। মানে হাইড্রোফিলিকের ক্ষেত্রে তো আসলে ওটা দরকার নেই, হাইড্রোফিলিকের ক্ষেত্রে ওয়াটার নিজেই হচ্ছে এর সাথে ইন্টারাকশন করতেছে, বাট ইন্টারাকশন যেহেতু করতেছে সো চারিদিকে তো ওয়াটার অটোমেটিকলি চলে আসবে। তো সেই ক্ষেত্রে একটা সলভেশন লেয়ার তৈরি হয়, বাট সেই সলভেশন লেয়ারটা অত প্রমিনেন্ট হয় না। ওকে, এটা উইকার
সলভেশন লেয়ার তৈরি হয়। আচ্ছা, এরপরে কি বলছে? আচ্ছা, এই হাইড্রোজেন বন্ডগুলো তৈরি হওয়ার ফলে আসলে কি হয়? So the energy of formation of an intermolecular hydrogen bond between two polar groups in a macromolecule is largely cancelled by the elimination of such interactions between these polar groups and water. আচ্ছা, এখানে একটা না বড় ধরো সেন্টেন্স সংক্ষেপে লেখা হয়েছে। তো যেটা হচ্ছে এখন অ্যামাইনো অ্যাসিডের কথা চিন্তা করো। অ্যামাইনো অ্যাসিডের কি পোলার আছে, নন পোলার আছে। অ্যামাইনো অ্যাসিডের দুইটা পোলার ধরো প্রোটিনের দুইটা পোলার অ্যামাইনো অ্যাসিড তারা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে না থিওরিটিক্যালি? পারবে তো, পারার তো কথা। তারা তো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করতেই পারবে। কিন্তু ধরো দুইটা পোলার অ্যামাইনো অ্যাসিড, ওকে, যদি ডিফারেন্ট চার্জ হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, ডেফিনেটলি তারা বন্ড ফর্ম করতে পারবে। তো এই বন্ড ফর্ম হবে কি হবে না এটা আসলে ডিপেন্ড করতেছে ওয়াটারের উপর। এখন ধরো তো চিন্তা করো যে দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, ওকে। এখন ওয়াটার হচ্ছে এই দুইজনের সাথে গিয়ে বন্ড তৈরি করে বসে আছে, হাইড্রোজেন বন্ড, ওকে। এখন ওয়াটার যদি তাদের দুজনের সাথে বন্ড তৈরি করে, তাহলে তারা নিজেদের মধ্যে বন্ড তৈরি করতে পারবে? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্মেশন কি হবে? ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে প্রোটিনের নিজের মধ্যে আর কি, হবে না। নাকি? সম্ভব হবে না, রাইট? কারণ পানি গিয়ে হচ্ছে ধরো বন্ড তৈরি করে আছে, তো নিজেদের মধ্যে আর কেমনে বন্ড তৈরি করবে তারা, ওকে। এখন নিজেদের মধ্যে বন্ড তৈরি হওয়া সম্ভব কখন? যখন হচ্ছে এই ব্যাপারে আর 1 মিনিট সময় দাও, এই আমাদের ফোন দিতে তো পাগল বানিয়ে ফেলতেছে। 1 মিনিট। ওকে, আই এম ব্যাক। সরি, ফোন সাইলেন্ট করে দিছি, এত বারবার ফোন আসলে ভালো লাগে। আচ্ছা, কই ছিলাম জানি? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ওকে, আচ্ছা, তাহলে কেন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম হতে পারতেছে না, এটা তো বোঝা গেল নাকি? জি স্যার, ওয়াটার সবসময় প্রেজেন্ট। ওকে, তো এখানে একটা কথা হচ্ছে যে যদি ওয়াটার গিয়ে বাইন্ড করে থাকে ওই অ্যামাইনো অ্যাসিড মানে পোলার অ্যামাইনো অ্যাসিড গুলোর সাথে, তাহলে তো তারা নিজেদের মধ্যে বন্ড তৈরি করতে পারতেছে না। তাহলে কি এই বন্ড আসলে কখনই তৈরি হয় না যখন তারা ওয়াটারে থাকে? হ্যাঁ, হয়। এখন এই সামহাও এই আচ্ছা, যে এই যে ওয়াটার যে মানে ধরো প্রোটিনের সাথে যে হাইড্রোজেন বন্ড করে আছে, সেই ওয়াটার গুলাকে স্ট্রাকচার্ড ওয়াটার বলা হয়, ঠিক আছে? ওয়াটার মলিকিউল হুইচ আর বাউন্ড উইথ দ্য সে প্রোটিন, দে আর কল্ড স্ট্রাকচার্ড ওয়াটার, কারণ তার হচ্ছে স্ট্রাকচার একটা পার্ট। এই স্ট্রাকচার ওয়াটার কিন্তু রিমুভ হতে পারে। স্ট্রাকচার ওয়াটার যদি সেখান থেকে ওই রিমুভ হয়ে যায়, তখন কিন্তু আবার ওই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হওয়া সম্ভব। কারণ তখন কি ধরো পোলার অ্যামাইনো অ্যাসিডের সাথে ওয়াটার মলিকিউল বাউন্ড করে আছে, এখন এই জন্য তারা নিজেদের মধ্যে ইন্ট্রামলিকুলার বন্ড তৈরি করতে পারতেছে না। এখন যদি ওয়াটার মলিকিউল সেখান থেকে রিমুভ হয়ে যায়, তাহলে তো সেই পোলার অ্যামাইনো অ্যাসিড গুলো ফ্রি হয়ে গেল। নাও দে আর ফ্রি টু ফর্ম ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? তো যেটা অ্যাকচুয়ালি হয় প্রোটিন ফোল্ডিং এর সময় সবই হয়, প্রোটিন এর সময় এই সবই হয়। ওইদিকে হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনও হচ্ছে, আবার হচ্ছে এরকম ওয়াটার হচ্ছে স্ট্রাকচার অবস্থায় আছে, আবার কিছু কিছু জায়গা থেকে স্ট্রাকচার ওয়াটার রিমুভ হচ্ছে হয়ে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। সেই সব কিছু মিলে আলটিমেটলি
প্রোটিন ফোল্ডিংটা হয়ে প্রোটিনটাকে তার ফাংশনাল ফর্মটা দেয়। ঠিক আছে, এখন কোন জায়গায় আসলে ধরো এই হাইড্রোফোবিক ইন্টারেকশনটা মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, কারণ ওই প্রোটিনের যেই জায়গায় নন পোলার মলিকুল থাকবে সেখানে ওই ধরনের ইন্টারাকশন হবে, হাইড্রোফোবিক ইফেক্টটা আসবেই আর কি। যেই হাইড্রোফোবিক মলিকুল গুলা এরকম ফোল্ডেড হয়ে একটু ভেতরের দিকে চলে যাবে। হাইড্রোফিলিকের ক্ষেত্রে ব্যাপারটা একটু কমপ্লেক্স বলা যায়, কারণ কোন অ্যামাইনো অ্যাসিড গুলা নিজেদের মধ্যে, মানে কোন পোলার অ্যামাইনো অ্যাসিড নিজেদের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, বা কোন অ্যামাইনো অ্যাসিড গুলা হচ্ছে আবার কি করবে, যে পানির সাথে স্ট্রাকচার্ড অবস্থায় থাকবে, কে এটা আসলে কন্ট্রোল করে? ওকে, কেমিস্ট্রিতে এই ধরনের সবকিছু জিনিসই কন্ট্রোল হয় এনার্জির উপর। ঠিক আছে, ইট কমপ্লিটলি ডিপেন্ড অন এনার্জি। কিন্তু কে আসলে কোঅর্ডিনেট করতেছে এই ব্যাপারগুলো, এই এক্সাক্ট মেকানিজম জানা নেই। ঠিক আছে, সবই হচ্ছে আসলে এই এনার্জির খেলা আর কি। সো ইন্টারেকশন গুলা ইন্ডিভিজুয়ালি বোঝাটা মাচ ইজিয়ার। ওকে, যে এটা হাইড্রোফোবিক ইন্টারেকশন, এটা হচ্ছে হাইড্রোফিলিক ইন্টারেকশন। কিন্তু যখন ওইখানে কি একটা ওই ইনভিভো কন্ডিশনের কথা চিন্তা করো, সব ধরনের ইন্টারেকশন কিন্তু কি অ্যাট এ টাইম হচ্ছে, একটা ইন্টারেকশন আরেকটা ইন্টারেকশন কি করতেছে, এফেক্ট করতেছে। সো ফাইনালি একটা মিলিত রেজাল্ট ওইখানে আসে আর কি। ওকে, so then কি বলছে, আচ্ছা, however the release of structured water as intermolecular interaction form provides an entropic driving force for folding আর কি। মানে ধরো এই যে স্ট্রাকচার ওয়াটার আছে, এখন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড মানে ফর্ম হতে গেলে তো সেই স্ট্রাকচার ওয়াটারটাকে রিমুভ হতে হবে। তো স্ট্রাকচার ওয়াটারটা যখন সেখান থেকে রিমুভ হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু কিছু এনার্জির কি হয়, এনার্জি রিলিজের ব্যাপার আছে আর কি। সো এই এনার্জি গুলা আলটিমেটলি ফোল্ডিং এ হেল্প করে আর কি। ওকে, আচ্ছা, এই পর্যন্ত বুঝছো নাকি? এই পর্যন্ত বুঝো, তারপর লাস্টের লাইনটা বুঝাচ্ছি। এই পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? জি স্যার, মোটামুটি। ওকে, মানে অ্যাটলিস্ট ইন্টারাকশন গুলো তো বুঝছো যে কি ধরনের ইন্টারাকশন হয়। কারণ এই কোয়েশ্চেনটা থেকেই যায়, ওকে ঠিক আছে আমি তো ইন্টারাকশন বুঝলাম, কিন্তু এখন একটা প্রোটিনটা 3D স্ট্রাকচারে আসতে গেলে কি হবে, 3D স্ট্রাকচারে আসতে গেলে ওই হাইড্রোফোবিক ইফেক্টটাও লাগবে। হ্যাঁ, এই ধরনের ঘটনাও ঘটতে হবে। আবার যে হাইড্রোফিলিক ইন্টারাকশন ঘটতেছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডও এখানে থাকে, আবার ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড করেও থাকে। সো কোন জায়গায় হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হবে, কোন জায়গায় হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হবে না, এই জিনিসগুলো তাহলে কে কোঅর্ডিনেট করে, মানে কিভাবে এই জিনিসগুলো কোঅর্ডিনেট হয়। ঠিক আছে, এটা আমরা বুঝতেছি যে এটা সবই হচ্ছে এনার্জির কারণে। ঠিক আছে, we can understand that, but how these things are coordinated there, এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আমরা এখনো জানি না। Okay, our cell can coordinate them, but exactly how they do that we don't know. কারণ এই জিনিস জানতে গেলে না ওই প্রতিটা মাইক্রো এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করতে হবে আর কি, যে প্রোটিনের এই জায়গার এনভায়রনমেন্ট কেমন, ওই অংশের এনভায়রনমেন্ট কেমন। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে হচ্ছে এই লাইনটা ইয়ে করো। So most of the net change in free energy as weak interactions form within a protein is therefore derived from the increased entropy in the surrounding aqueous solution resulting from the burial of hydrophobic surfaces. আচ্ছা, এই লাইনটা কি বুঝছো? না স্যার, বুঝি নাই। বুঝি নাই? আচ্ছা, এই সেন্টেন্স অতি কঠিন সেন্টেন্স, হ্যাঁ, এই টেন্সেন্স বোঝা খুব ডিফিকাল্ট, রাইট? আচ্ছা, ওকে, আমি একটু সহজ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে ঘটনাগুলো ঘটতেছে না, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, হওয়ার জন্য তো আবার যে মানে ধরো ওয়াটার হচ্ছে হাইড্রোফিলিকের সাথে, সরি পোলারের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করলো। আর যদি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আবার তৈরি হতে হয়, সে ওয়াটার তো এখানে রিলিজ হতে হবে। এমনি এমনি মানে কি একটা বন্ড ভাঙতে হবে, এমনি এমনি কি কোনো বন্ড ভাঙে নাকি? কেমিস্ট্রিতে কি এমনি এমনি কোনো বন্ড ভাঙে? ইজ ইট পসিবল? না স্যার, ফোর্স তো লাগবেই একটা। মানে এটা হচ্ছে এনার্জি লাগবে।
ঠিক আছে, মানে এই যে যত ধরনের ইন্টারাকশন হচ্ছে, ইন্টারাকশন বন্ড ভাঙতে এনার্জি লাগবে না এনার্জি রিলিজ হয়? সবই হয় আর কি। হ্যাঁ, বন্ড না, শোনো, বন্ড ভাঙতে তো তোমার এনার্জি দিতে হবে, ভাঙার ফলে এনার্জি রিলিজ হবে। সেটা বলতে, জি স্যার। দুই জিনিস কিন্তু এট এ টাইম কাজ করে, ঠিক আছে। ওকে, মানে সোজা কথা যদি আমরা ইন জেনারেল বলি, এখানে কি একটা এনার্জির ব্যাপার আছে না? বন্ড তৈরি হওয়া, বন্ড ভাঙতে, বন্ড ভাঙার সময় এনার্জি রিলিজ হয়, বন্ড তৈরি করতে হলে এনার্জি লাগে, আবার অনেক সময় রিলিজও হয়। এই Yes, দুইটা sir. কিন্তু এট এ টাইম হয় আর কি। ওকে, ধরো যে বন্ডটা আছে না, ওই বন্ডটা এমনি এমনি না ভেঙে যাবে না, ওই বন্ডটা ভাঙতে গেলে আরেকজনের একটা ফোর্স দিতে হচ্ছে না, জি স্যার। ওই ফোর্সটা তো হচ্ছে এনার্জি দিতেছে আর কি। আবার ও যখন নিজে ভাঙতেছে তখন এখান থেকে কিছু কি এনার্জি রিলিজ হচ্ছে। রিলিজ হচ্ছে। ওকে, সো ইন শর্ট এখানে একটা এনার্জির কি রিকোয়ারমেন্ট আছে। ওকে, একটা এন্ট্রপিক ফোর্সের রিকোয়ারমেন্ট আছে। এই এনার্জি গুলো আসলে কোথা থেকে আসে? এই যে হাইড্রোফোবিক যে ইন্টারাকশন হয় না, হাইড্রোফোবিক ইন্টারাকশনের সময় কি হয়, ওয়াটার প্রথমে একে মানে সলভেশন লেয়ার তৈরি করলো, তারপর আবার হাইড্রোফোবিক গুলোকে মার্চ করে মানে বাড়ি করে কিছু ওয়াটার রিলিজ হয়ে গেলো, তো এখানে কিছু এনার্জি রিলিজ হয়েছে না? এই অবস্থা যখন আসে, এই অবস্থা থেকে ওয়াটার রিলিজ হলে স্যার এনার্জি রিলিজ হবে? আচ্ছা, এই যে ওয়াটার গুলো এখানে বাউন্ড হয়ে আসছে না স্ট্রাকচার হ্যাঁ ফর্মে, হ্যাঁ তাহলে স্ট্রাকচার্ড অবস্থায় থাকতে মানে অর্গানাইজড অবস্থায় থাকতে তাদের একটা এনার্জি আসে না এখানে? হুম তো সে যখন এখান থেকে রিলিজ হয়ে গেল, সে এনার্জিটা রদ্দ করেছে। হুম এই ওয়াটার গুলো, এই যে যারা আচ্ছা চারিদিকে যে বুঝতে পারছি ঘুরে বেড়াচ্ছে, সে তো এখন বুঝতে ফ্রি, তার তো সে এনার্জির দরকার নেই, সে এনার্জি কি করেছে, রিলিজ করে দিছে। হুম তো ওই যে এনার্জিটা এখন আসলো না, সে এনার্জি কি এখন আসলে কোনো কাজ আছে? সে কি, কিন্তু সে এনার্জি আসলে কোনো কাজ নেই, সে কিন্তু কোনো কাজ করতেছে না। এই এনার্জি গুলো হচ্ছে ফ্রি এনার্জি। এই ফ্রি এনার্জি গিয়ে তখন আবার আরেকটা কাজ করতে হবে, করতে পারবে আর কি। ও এটাই সেই ফ্রি এনার্জি। ইয়া, মানে একটা ব্যাপার কি, যে কোনো কাজ করতে গেলে ফিজিক্সে, হ্যাঁ, কি লাগে, এনার্জি লাগে। হুম এখন ধরো দুই ভদ্রলোক বন্ড, দুইটা মলিকুল, তারা হচ্ছে নিজেদের মধ্যে বন্ড তৈরি করে বসে আছে, সেখানে একটা এনার্জি আছে না জি বন্ড অবস্থায়, সেইটা কি ফ্রি এনার্জি? না না, সে তো ফ্রি এনার্জি না, কারণ সে তো ওইখানে বন্ড হতে গিয়ে বসে আছে। হ্যাঁ, সে বন্ড তৈরি মানে ওই বন্ডের ওখানে বসে আছে, সে তো ফ্রি না, সে কিন্তু কোনো কাজ করতে পারবে না। জি কাজ করতে পারে শুধুমাত্র ফ্রি এনার্জি। হ্যাঁ, জি Okay? জি তো ওই কথাটা এখানে বলছে আর কি। বেসিক্যালি না, যে যত ধরনের কেমিস্ট্রিতে যত টাইপের যা কিছু ঘটে, হ্যাঁ, কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি আমরা যেভাবে ডিফাইন করি, সবই হচ্ছে এই জিনিস। একজন ইন্টারাকশন করে এনার্জি রিলিজ করতেছে, মানে যে ফ্রি এনার্জি রিলিজ করতেছে, সেই ফ্রি এনার্জি আবার আরেক জায়গায় গিয়ে কাজ করতেছে। ওকে, এই বন্ডের ব্যাপার স্যাপার বুঝতে গেলে না, এই জন্য থার্মোডাইনামিক্স এর ল গুলো বোঝাটা খুব আসলে ইম্পর্টেন্ট। থার্মোডাইনামিক্স তো তোমরা পড়ছো, তোমরা এই যে তোমাদের হায়ার সেকেন্ডারিতে পড়ছো, এইচএসসি স্যার মুখস্থ করাইছে বাট দ্য ফ্যাক্ট ইজ এত ক্লিন আইডিয়াস তো কেউ দেয়। ওকে, একটু নিজের একটু চেষ্টা করতে হবে না। স্যার এই এইচএসসি তে পড়ছি, বিসিএইচ 102 তেও পড়ছি, তারপর স্যার এগুলা ঠিক বুঝি নাই। বায়ো ওয়ানও তো আছে। হ্যাঁ, বায়ো 101 অল্প একটু আছে। মানে যা আছে ওই দিয়ে আসলে বোঝা সম্ভব না। মানে এই জিনিসগুলো না, মানে কি ধরো অত ডিটেলস মনে থাকবে না, কিন্তু হচ্ছে একটু মানে এই বন্ড রিলেটেড জিনিস নিয়ে কাজ করতে গেলে অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা থাকা ভালো, যে আসলে ফ্রি এনার্জিটা কি জিনিস। ওকে, এই যে আমরা যে বলি যে এনজাইম হচ্ছে কি রিঅ্যাকশন রেট বাড়ায়, সে আসলে কিভাবে বাড়ায়? সে ফ্রি এনার্জি রিকোয়ারমেন্টটা কমায় দেয়, আর কিছু না। এগুলো পড়াবো, পরের চ্যাপ্টার থেকে পড়াবো। আর স্যার এই জিনিসগুলো অনেক ডিটেইল, আমরা তো অনেক শর্টলি পড়ি, এই জন্য বোঝাটা একটু কঠিন হয় আর কি। আমার বোন কেমিস্ট্রি স্টুডেন্ট ছিল ডিউ, তার কাছে দেখছি থার্মোডাইনামিক্স, ক্রোমাটোগ্রাফি এগুলো নিয়ে আলাদা আলাদা কোর্স আছে ওদের, 1 বছর ধরে এগুলাই পড়ে। হ্যাঁ, ক্রোমাটোগ্রাফি খুবই মানে যেটি ক্রোমাটোগ্রাফি কিন্তু তোমাদের সবার প্রচুর লাগবে, কিন্তু মানে ওই লাইনে যারা কাজ করবা, বায়োকেমিস্ট্রি হোক মানে বায়োটেকনোলজি হোক মাইক্রোবায়োলজির হোক, ডাজন্ট ম্যাটার, ক্রোমাটোগ্রাফি সবারই লাগে। আর ওটা স্যার আমাদের তো মানে অ্যানালাইটিক্যাল মাইক্রোবায়োলজি কোর্সে জাস্ট একটা চ্যাপ্টার, সো স্বাভাবিক ওটার মধ্যে যদি অনেক কিছু ট্রাই করা হয়েছে ইনক্লুড করার, বাট তারপরে তো এগুলো খুব একটা বোঝা যায় না।
আচ্ছা, এমনিতে ক্রোমাটোগ্রাফির বেসিক কি আসলে, মানে ক্রোমাটোগ্রাফির উদ্দেশ্য কি? জিনিসপাতি আলাদা করা, জিনিস আপনার আলাদা। কোনো উদ্দেশ্য হচ্ছে? কারণ আলাদা করার সময় কি আমরা আইদার ওজনের বেসিসে আলাদা করতে পারি, চার্জের বেসিসে আলাদা করতে পারি, এই ব্যাপার তো ওইটাই, ঠিক না? শোনো, আমি যেটা করি যে কোনো ধরো থিওরি বোঝার জন্য, মানে প্রথমেই না পুরো ডিটেলসটা বুঝতে গেলে এটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? ধরো তুমি একটা এরকম খেলনাই নিলা, যা ধরো ঠিক আছে তুমি একটা এরকম টয় নিলা, তুমি হচ্ছে টয়ের হচ্ছে টোটাল টোটাল জিনিসটা বুঝতে চাচ্ছ। আর প্রথম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলে আসলে তো বোঝা সম্ভব না। প্রথমে দেখো পুরো টয়টা কেমন আছে, ওকে দেখলাম এটা এরকম, তারপর আস্তে আস্তে ভাঙতে থাকো। ধরো মোবাইল ফোনেই চিন্তা করো, হ্যাঁ, মানে প্রথমে ভাঙা গুঁড়ো গুঁড়ো করে যদি চিপ লেভেলে চলে যাও তাহলে তো আসলে বোঝা আমাদের জন্য একটা, আগে আউটলাইনটা জানতে পারলে সুবিধা হয়, প্রথমে আউটলাইনটা জানলে ইজি হয় ব্যাপারটা। এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করবা। তো এই যে তোমাদের আমি যে জিনিসগুলো বললাম, এগুলো পুরো ডিটেলস আসলে আমিও জানি না, আমিও তো জানি না, ঠিক আছে? এই যে ধরো আমি ধরো আর যদি খুব ভেরি ভেরি বেসিক বলি, এটা আসলে কেউই জানে না। যেমন এই যে কোঅর্ডিনেশন হচ্ছে, মানে কোঅর্ডিনেশন তো করতেই হবে, নাইলে হচ্ছে কোন অংশতে মানে কোন অংশে হাইড্রোফোবিক ইন্টারাকশন হবে, ইট ইজ ভেরি ইজি থিং। যেখানে নন পোলার অ্যামাইনো অ্যাসিড থাকবে সেখানে হাইড্রোফোবিক ইন্টারাকশন হবে, কিন্তু কোন অংশগুলোতে হাইড্রোফিলিক ইন্টারাকশন কোন জায়গায় হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম হবে আর কোন জায়গায় হবে না, ঠিক আছে? মানে কোন জায়গায় হচ্ছে ওয়াটারের সাথে তারা বন্ড করে থাকবে, এইটা আমরা বলতে পারি যে দিস ইজ বিকজ অফ দ্য এনার্জি, ওকে, ইন্টারাকশন। কিন্তু কে এই জিনিসটা কোঅর্ডিনেট করতেছে এটা কিন্তু কেউই জানে না। সো এই সায়েন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে শুরুতে একদম যদি তুমি ভেরি বেসিক বুঝতে চাও, ইট উইল বি ডিফিকাল্ট। স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করতে হবে, যে কোনো মেকানিজম বোঝার এটাই হচ্ছে টেকনিক, স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে ডিপে যাবে আর কি। স্যার জি স্যার। স্যার স্যার এখানে ফ্রম দ্য বারিয়াল অফ হাইড্রোফোবিক সারফেসেস এটা কি বুঝিয়েছে? এই যে হাইড্রোফোবিক সারফেস গুলো ভেতরে ঢুকে যায় না, বারিয়াল মানে কি কবর দেওয়া না? ইয়া সো এরা ভেতরে ঢুকে যাচ্ছে না একটা একটার সাথে। এই যে ধরো এই সারফেসটা, এটা তো হাইড্রোফোবিক না, এই পুরোটাই তো সারফেস, এই পুরোটাই জি সারফেস। তখন এখান থেকে এই অবস্থায় হলো, তারা মার্চ করলো, এই সারফেস দুইটা বাড়ি হয়ে গেল না, কবর মানে এটা ভালো বাংলা কি বলা যায়, মানে মানে এই দুইটা সারফেসের বারিয়াল হয়ে গেল না, এই দুইটা সারফেস কি এখন আর ওপেন আছে, ফ্রি আছে? নাই, ঢুকে গেছে কিন্তু ভিতরে কিন্তু। না এটাই হচ্ছে হাইড্রোফোবিক সারফেসের বারিয়াল আর কি, বারিয়াল অফ দ্য হাইড্রোফোবিক সারফেস। আচ্ছা আচ্ছা হাইড্রোফোবিক সারফেসের বারিয়াল হলে কি হবে, এই যে এই সারফেস গুলোতে যে ওয়াটার গুলো ছিল বাউন্ড অবস্থায়, তারা তো আসলে এখান থেকে এখন রিলিজ হয়ে গেল না, তার তো আসলে এখানে আর কোনো কাজ নেই, রিলিজ হয়ে গেল। এরাই হচ্ছে ওই ফ্রি এনার্জিটা দেয় আর কি, সেই ফ্রি এনার্জি অন্যখানে গিয়ে কাজ করতে পারে। ওকে স্যার কাইন্ড অফ ডিজলভ হয়ে গেছে বললেও তো হয়, বারিয়াল হঠাৎ করে মানে ওভাবে চিন্তা করতে গেলে মনে হয় কই গেছে। ডিজলভ হইতে গেলে কি ওইটা একটু ওই যে ডিজলভ একটু ডিফারেন্ট জিনিস আর কি। না ডিজলভ হলে তো ওয়াটারটা আরো সারাউন্ডিং ভিতরে তো আর একটা বারিড হইতো না, হ্যাঁ মানে ডিজলভ হয়ে গেলে তো আসলে মানে ডিজলভই হয়ে গেল, হ্যাঁ আলাদা আলাদা different আর কি। সলভেশনে। সো বেসিক্যালি না প্রোটিন ফোল্ডিং এর ক্ষেত্রে হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট। মানে এই হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনের ফলে যে এই যে ইফেক্ট গুলো হচ্ছে, এখান থেকে কিছু ফ্রি এনার্জি গুলো রিলিজ হচ্ছে, এই ফ্রি এনার্জি গুলো কিন্তু এই আদার যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্মেশনের জন্য মানে কাজে লাগে আর কি। তো প্রোটিন ফোল্ডিং এ আসলে এরকমই হয় যে এক জায়গা থেকে এনার্জি রিলিজ হচ্ছে, আরেক জায়গায় সেই এনার্জিটা কাজ করতেছে আর কি, ঠিক আছে? কারণ এই যে স্ট্রাকচার ওয়াটার যে আছে, ভদ্রলোক তারা এমনি এমনি ওখান থেকে সরবে না, তারা ঠেলে সরাইতে হবে। এনার্জি দিবে কে, এনার্জিটা দিবে কে তারে? সো হাইড্রোফোবিক ইন্টারাকশনের ফলে যে এনার্জি রিলিজ হচ্ছে, ফ্রি এনার্জি, তারা ওই কাজটা কন্ট্রিবিউট করতে পারে। ওকে, আবার এর মানে ধরো এই না যে শুধুমাত্র এই হাইড্রোফোবিক এনার্জি মানে ইফেক্টই হচ্ছে একমাত্র এনার্জি সোর্স, মাল্টিপল ডিফারেন্ট এনার্জি সোর্স কাজ করে বায়োলজিক্যাল সিস্টেমে। খাবার খাই না আমরা, খাবার খাওয়ার সময় খেয়েও তো আমরা এনার্জি পাই।
তার মানে এখানে প্রোটিনেরও ইন্টারাকশনস হচ্ছে, বাট দ্যাটস আ উইক ইন্টারাকশন। মানে একটু বলো তো, কোশ্চেনটা একটু ক্লিয়ার করো। এখানে যে লেখা ছিল যে মোস্ট অফ দ্য নেট চেঞ্জ ইন ফ্রি এনার্জি ইজ উইক ইন্টারাকশনস ফর্ম উইদিন আ প্রোটিন। তার মানে প্রোটিনের মধ্যে ইন্টারাকশনস হচ্ছে, বাট দ্যাটস আ উইক ইন্টারাকশন। দাঁড়াও দাঁড়াও। Most of the net change আচ্ছা, যেটা হচ্ছে কি ইন্টারাকশন গুলো উইকই হয়, মানে দুই ধরনের ইন্টারাকশন হতে পারে। ধরো কোভ্যালেন্ট ইন্টারাকশন হলে সেগুলো হচ্ছে স্ট্রং ইন্টারাকশন হয়। কোভ্যালেন্ট হুম বলে যে নন কোভ্যালেন্ট ইন্টারাকশন গুলো আছে না, ধরো হুম। ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন, ওগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডস। এই হাইড্রোজেন বন্ড তো কোভ্যালেন্ট। না, হাইড্রোজেন বন্ড কোভ্যালেন্ট না তো স্যার। এই হাইড্রোজেন বন্ড কি নন কোভ্যালেন্ট? ভুলে গেছি, একটু চেক করো তো, গুগল করো। দেখি, ভালো কোশ্চেন, দেখছো এই জিনিসই ভুলে গেছি। আমি শুধু জানি হাইড্রোজেন বন্ডস লন্ডন ফোর্সেস, মানে ভ্যান ডার ওয়াল ফোর্সেস। আচ্ছা, এই কোভ্যালেন্ট বন্ড, হ্যাঁ, হাইড্রোজেন বন্ড কোভ্যালেন্ট বন্ড স্যার। ইলেকট্রন আদান প্রদান হচ্ছে না একটা পজিটিভ হ্যাঁ নেগেটিভের মধ্যে, এটা কি কোভ্যালেন্ট না? এটা আন্দাজে বুঝছি। প্রাইমারি ইলেকট্রন এই কোভ্যালেন্ট বন্ড, হ্যাঁ, আচ্ছা হাইড্রোজেন স্যার। পজিটিভ নেগেটিভ। শুনে, যখনই ইলেকট্রনের আদান প্রদান হবে বা ইলেকট্রন শেয়ারিং হবে, তখনই হচ্ছে তোমার ইয়ে হবে। স্যার আমি বলি ওয়াটার মলিকিউলসে তো হাইড্রোজেন যে বন্ডটা করেছে ওইটা কোভ্যালেন্ট বন্ড, বাট যখন হচ্ছে ওই ওয়াটার মলিকিউল আরেকটা ওয়াটার মলিকিউলের সাথে যে ইন্টারাকশনটা হবে, তখন তো অক্সিজেনের লোন পেয়ার দিয়ে সে আরেকটা হাইড্রোজেনের সাথে মানে বন্ড ফর্ম করছে না, ওইটা কি আপনার আহ, আহ, ওইটাই না হাইড্রোজেন বন্ড না, বুঝাচ্ছে? বেসিক্যালি না, হাইড্রোজেন বন্ড মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভের। হ্যাঁ, হাইড্রোজেন একটা পজিটিভ মলিকুল না, পজিটিভ H প্লাস। এর যে বিভিন্ন যে নেগেটিভ, কি বলা যায়, নেগেটিভ পরমাণুর সাথে যে বন্ড তৈরি করে, ধরো ওয়াটার, ক্লোরিন, এটারে হাইড্রোজেন বন্ড বলে আর কি। ওকে, এটা এই হাইড্রোজেন বন্ড ইটসেলফ আসলে একটা কোভ্যালেন্ট বন্ড আর কি। ওকে, মানে স্যার তোমার হাইড্রোজেনের সাথে যেই নেগেটিভ গুলা থাকে জেনারেলি অক্সিজেন ফ্লোরিন নাইট্রোজেন, ওদের মধ্যে যে একটা মলিকুলে বন্ড হয়, ওইটা মনে হয় জিজ্ঞেস করতেছে, ওইটাই তো হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, ওইটা হাইড্রোজেন বন্ড, ওইটা পোলার ইয়া, মানে একটা ওয়াটার ইয়ের সাথে আরেকটা ওয়াটার মলিকুলের যে বন্ডটা হয় ওইটা হাইড্রোজেন, যে জন্য মানে পানিকে আমরা ওইভাবে পাই। নাহলে আলাদা আলাদা থাকলে তো হতো না, লিকুইড হতো না, সেটা সম্ভবত জিজ্ঞেস করতেছে। তো এটা কোশ্চেন বলছো। জি স্যার, তাহলে কি বন্ড যদি ওয়াটার মলিকিউলসের মধ্যে ওই হাইড্রোজেন বন্ডস হয়, ওইটা কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, ফ্রি ওয়াটারের মধ্যে যেটা হচ্ছে, হ্যাঁ সেইটা হচ্ছে ফ্রি ওয়াটার দুইটার মধ্যে যে ইন্টারাকশন, ওইটা কিন্তু নন কোভ্যালেন্ট হবে। হ্যাঁ, ওইটা ওই নন কোভ্যালেন্টটাকে তো হাইড্রোজেন বন্ডস জানতাম। আচ্ছা, বেসিক্যালি আসলে না, হাইড্রোজেন বন্ড বলতে আমরা ওইটা বুঝাই না। হাইড্রোজেন বন্ড হচ্ছে যে ওয়াটার মলিকুল আছে না, H2O, এই একটা ওয়াটারে কিন্তু দুইটা হাইড্রোজেন বন্ড থাকে। ওকে, শোনো, হাইড্রোজেন বন্ড মানে হচ্ছে হাইড্রোজেন আরেকজনের সাথে যে বন্ডটা করে সেটাই হাইড্রোজেন বন্ড। ওই যে হাইড্রোজেন থাকে দেখে এটারে হাইড্রোজেন বন্ড বলা হয় আর কি, আর কিছুই না। আসলে হাইড্রোজেন বন্ডের স্পেশালিটিটা কি, এই হাইড্রোজেন বন্ড যখনই আমরা বলি হাইড্রোজেনটা সোর্স হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে এটা একটা স্পেশালিটি আর কি, মানে ওখান থেকে নামটা আসছে আর কি। ওকে, সো হাইড্রোজেন বন্ড মিন্স হাইড্রোজেনের সাথে আরেকটা নেগেটিভ বন্ড। ওকে, আর যে কোনো সিস্টেমে অনেক ধরনের ইন্টারাকশন হয়, তোমার কোভ্যালেন্ট ইন্টারাকশন হয়, তবে এই বায়োলজিক্যাল সিস্টেমে প্রচুর না নন কোভ্যালেন্ট ইন্টারাকশনস হয় আর কি, উইক নন কোভ্যালেন্ট ইন্টারাকশনস হয়। ওকে, কিন্তু এত অনেক ইন্টারাকশন হয়, তো ধরো অনেক উইক ইন্টারাকশন হয়, সো সেখান থেকে আলটিমেটলি ফ্রি এনার্জিটা ভালোই পাওয়া যায় আর কি। ওকে, আচ্ছা, যেমন ধরো এনজাইম কি করে, এনজাইম হচ্ছে সাবস্ট্রেটের সাথে ইন্টারাকশন করে হচ্ছে সেই রিঅ্যাকশনটা রেট কমায় যায়। আচ্ছা, কিভাবে করে সেটা আমরা পরে জানবো। এই ইন্টারাকশনটা কোভ্যালেন্টও হতে পারে, নন কোভ্যালেন্টও হতে পারে, হ্যাঁ, সব ধরনেরই হয়। এনজাইম সাবস্ট্রেটের সাথে
কিছু এনজাইম কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশন করে, কিছু এনজাইম নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশন করে, কিছু এনজাইম সবই করে একসাথে। ওকে, বুঝা গেল ব্যাপারটা? বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা, এইখানে যে জিনিসটা বলছে ধরো উইক ইন্টারঅ্যাকশন, আচ্ছা এখন একটা প্রোটিনের স্ট্রাকচার চিন্তা করো। প্রোটিন কি শুধুমাত্র হচ্ছে, আচ্ছা এই যে হাইড্রোফোবিক যে ইন্টারঅ্যাকশন, এইখানে এই ইন্টারঅ্যাকশন, এইখানে কোনো কোভ্যালেন্ট বন্ডের কিন্তু ব্যাপার স্যাপার নেই, এই কিন্তু নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশন হচ্ছে এখানে। ওকে, বাট এনিওয়ে ধরো একটা স্ট্রাকচার, একটা প্রোটিন কিন্তু একটা কমপ্লেক্স স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের শুধু কি কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশনের কারণে হয়? অফকোর্স নট, সেখানে প্রচুর নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশনসও থাকে। নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশনস আর অলওয়েজ উইকার দ্যান কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশনস। কিন্তু এর মানে আবার উইক মানে এটা ভাইবো না যে সে হচ্ছে গিয়ে, মানে দেখা যায় কি যে 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 উইক ইন্টারাকশন বা নন কোভ্যালেন্ট ইন্টারাকশন আছে, সেখানে তো একটা ইন্টারাকশন না, এটা লটস অফ ইন্টারাকশন হচ্ছে আর কি। একটু ঠান্ডা মাথায় ভালো মতো চিন্তা করবো আর কি, তাইলে দেখবো আস্তে আস্তে বুঝতেছো। আচ্ছা, এমনিতে আজকের লেকচারে বেসিকটা তো বুঝছো নাকি, ইন্টারাকশন গুলা? জি স্যার, তারপর আবার একটু দেখতে হবে। ওকে, আবার একটু দেখো তাহলে চলবে আর কি। হাইড্রোফোবিক। স্যার, জি স্যার। স্যার আমি মানে মাত্র একটা বই খুলে দেখলাম যে হাইড্রোজেন বন্ডটা বলে হচ্ছে কি আপনার যে একটা মলিকুলার হাইড্রোজেন থাকবে আর একটা মলিকুলার লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকবে, সো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে যে ইন্টারাকশনটা হচ্ছে ওইটাকে হাইড্রোজেন বন্ড বলতেছে। সো বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ড ইজ নট আ হাইড্রোজেন বন্ড। আচ্ছা, এই সব কোভ্যালেন্ট বন্ড তো হাইড্রোজেন বন্ড না, এই বাট এটা কোভ্যালেন্ট তো বন্ডে লোন হাইড্রোজেন আছে সেটা পেয়ারের হাইড্রোজেন সাথে বন্ড। ইন্টারাকশন হাইড্রোজেনের, ওইটাকে হাইড্রোজেন বন্ড বলতেছে না। জি না, এখানে হিসাব আছে একটা, ঠিক আছে? এখানে হচ্ছে ওইটা না ইন্টারাকশন না, ওইটাকে নন কোভ্যালেন্ট ইন্টারাকশন বলা উচিত, ওটাকে হাইড্রোজেন বন্ড বলা উচিত না। তাহলে স্যার এ লেভেলসে ভুল শিখাইছে। না না, আসলে আচ্ছা ওইখানে কি সেন্টেন্স লেখা আছে এটা না আমার দেখতে হবে, ভুল লেখার কথা না। স্যার তাহলে আমি ছবি তুলে পাঠাবো না আপনাকে। আচ্ছা তুমি আমাদের আচ্ছা, ছবি একটা তুলে হচ্ছে পাঠাও। ইন্টারেকশন আর একটা হচ্ছে বন্ড, এই দুইটার মধ্যে তো পার্থক্য আছে। হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে আর কি। না, হ্যাঁ, হাইড্রোজেন বন্ড আমি আসলে যেটা মানে পড়ছিলাম সেটা হচ্ছে এটাই জানতাম যে লোন পেয়ারের সাথে যে হাইড্রোজেন মানে এক্সট্রা যে বন্ডটা হইতেছে লোন পেয়ারের সাথে, হুম, হুম। উইক তো থাকবে অবভিয়াসলি, বাট ওইটাই আচ্ছা এইভাবে হাইড্রোজেন। চিন্তা করো, এইচ প্লাস যে, হ্যাঁ এইচ প্লাস এর কি ইলেকট্রন বেশি আছে না কম আছে? এইচ প্লাস যেটা, হ্যাঁ হাইড্রোজেনের মাথা কি শুধু হাইড্রোজেন বলতে আসলে কনফিউশন থাকে যায়। এইচ প্লাস উপরে যার প্লাস চিহ্ন, এর ইলেকট্রন বেশি আছে না কম আছে? তোর কম আছে না? ডেফিনেটলি কম আছে, দেখে তো পজিটিভ। হ্যাঁ, পজিটিভ, হ্যাঁ। এখন ধরো ক্লোরিন আসলো একটা, বা ধরো অক্সিজেনই আসলো, হ্যাঁ অক্সিজেন ভদ্রলোকের কি মাইনাস না? O2, ধরো অক্সিজেনে আমরা যদি চার্জ অবস্থায় লিখি মাইনাস দিয়ে লিখি না, -2 উপরে, হ্যাঁ, এই -2 মানে কি তার ইলেকট্রন বেশি আছে। এই দুইজন যখন ইন্টারঅ্যাকশন করতে আসতেছে, একজনের ইলেকট্রন কম আর একজনের ইলেকট্রনের বেশি, তারা আসলে কি করবে? তার ইলেকট্রন শেয়ার করবে না? জি স্যার, শেয়ারিং। জি স্যার, কারণ একজনের তখন ইলেকট্রন দিয়ে দিলে তো ওরা ফ্রি হয়ে যাবে, যে হাইড্রোজেন হাইড্রোজেন মতো ইলেকট্রন নিয়ে চলে যাবে আর অন্য মলিকিউল অন্য মলিকিউলের মতো আলাদা হবে। এখন ঘটনা হচ্ছে যে তারা যখন এই ধরো ওই যে অক্সিজেন আর হাইড্রোজেন, তারা কি একজনের ইলেকট্রন কম আর একজনের ইলেকট্রনের বেশি আছে, তারা আসলে ইন্টারঅ্যাকশন করবে কি হবে? ইলেকট্রন শেয়ার করে না? হ্যাঁ স্যার, ওইটা তো কোভ্যালেন্ট বন্ড, ওইটা ইটস ফাইন, বাট আমি বলছি যে হাইড্রোজেন বন্ডটা লোন পেয়ারস দের মধ্যে হয়। এই লোন পেয়ার্স মানে, শোনো যখনই ইলেকট্রন শেয়ারিং আসবে তখনই সেটা কোভ্যালেন্ট বন্ড। ওইটা হচ্ছে হ্যাঁ। হাইড্রোজেন হাইড্রোজেন ইন্টারঅ্যাকশন নামে আরেকটা জিনিস আছে। হ্যাঁ শোনো, না, আপনি কখনো বলছিলেন না যে OH বন্ডটা বোঝাচ্ছে যে ওয়াটারের মধ্যে H2O, হ্যাঁ, তো হ্যাঁ, মানে এটা ওইটাকে হাইড্রোজেন বন্ড বলতেছে না, মানে আচ্ছা। হাইড্রোজেন বন্ড বলতেই ওই লোন পেয়ার ইন্টারাকশনটাকেই জাস্ট বলতেছে, এটাকে কোভ্যালেন্ট বন্ড বলতেছে মানে ডিভাইড করে। ও অ্যাকচুয়ালি না, হ্যাঁ অ্যাকচুয়ালি না। ওকে, আচ্ছা ওইটাকে হাইড্রোজেন বন্ড বলতেছে। হ্যাঁ। ওকে, আচ্ছা এইটা নিয়ে হচ্ছে ইয়ে আছে। হ্যাঁ,
এক একজন না একটু এক একভাবে ডিফাইন করে, ঠিক আছে? আচ্ছা এক না একজন স্যার, আমার কনসেপ্ট ছিল এটা, এই জন্যই আমি কনফিউজড হয়ে গেছি যে আমি এলেও ফুল এটাই ওকে, জানতাম। তাইলে একটু আমি ক্লিয়ার করি। হ্যাঁ, এই দুইটাই ঠিক। ওকে, দুইটাই অ্যাকচুয়ালি ঠিক, কারণ কেউ কেউ হচ্ছে ওইভাবে ডিফাইন করে, কেউ কেউ এইভাবে ডিফাইন করে। কারণ কেউ কেউ হাইড্রোজেন বন্ডকে বলতে চায় কি যে না, আমরা ওই যে যেটা হচ্ছে ওআর, অক্সিজেন আর হাইড্রোজেনের যে বন্ডটা হচ্ছে, হ্যাঁ, সেটাকে আমরা হচ্ছে ইয়া বলবো না, সেটাকে আমরা হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ড বলবো, সেটাকে হাইড্রোজেন বন্ডিং বলবো না। আমরা শুধুমাত্র তুমি যেটা বললা না, যে ইন্টারাকশন যেটা হচ্ছে, লোন সেটাকে হাইড্রোজেন বন্ড বলে আর কি। হ্যাঁ, লোন পেয়ারের সাথে। হ্যাঁ, এটা ঠিক। আবার কেউ কেউ আছে হচ্ছে ওইভাবে ডিফাইন করতে চায় যে হচ্ছে তোমার ওই যে হাইড্রোজেনের সাথে আদার যে মলিকুলে যত ইন্টারাকশন হয় সবই হচ্ছে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন বন্ড। ওকে, এই দুই গ্রুপ আছে। তবে এটা ঠিক, এই তো তোমরা যেটা হচ্ছে তোমরা এই লেভেলে পড়ছো না, জি, এইটা হচ্ছে দিস ইজ মোর কি বলা যায়, মোর ফ্রিকুয়েন্টলি ইউজড অর অ্যাকসেপ্টেড ট্রিক, কনভেনশনাল টাইপের। মোর কনভেনশনাল, যে যখন বলে যে ঠিক আছে যে ওই যে ইন্টারাকশনটা হচ্ছে হাইড্রোজেনের সাথে, মানে নন কোভ্যালেন্ট ইন্টারাকশন যেটা হচ্ছে, সেটাকে হাইড্রোজেন বন্ড বলে বেশিরভাগ হ্যাঁ লোক। স্যার, আমাদেরকে আলাদা করে এটার চ্যাপ্টার্স করে দিয়েছিল একদম এই Okay. ইন্টারাকশন। মানে বেশিরভাগ লোকজন ওইটাকেই মানে কি বলে, দে কনসিডার ইট এট হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? জি স্যার। ওকে, বাট এনিওয়ে যেভাবেই ডিফাইন করি না কেন, আসল কথা হচ্ছে ইন্টারাকশন গুলো কার কার সাথে হচ্ছে, ঠিক আছে, এবং কিভাবে হচ্ছে। আচ্ছা, এখন তো ক্লিয়ার নাকি? আচ্ছা, ধরো ওইটাই হাইড্রোজেন বন্ড, বা ইন্টারাকশন গুলো কার কার সাথে, এটা হচ্ছে নাম ধরো আমরা পরে নাম নিয়ে মাথা কামে, কিন্তু কার কার সাথে ইন্টারাকশন হচ্ছে এটা তো ক্লিয়ার। জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে আর কি। স্যার ও লোন পেয়ারের কথা বলতেছে, তো আমরা কিন্তু স্যার এইচএসসি তে পড়ছি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স, যার যেই সেটাই, সেই জিনিসটাই, একই জিনিসটাই। ওইটাকে স্পেশালি হাইড্রোজেন বন্ড বলে, বাট ইটস এ কাইন্ড অফ এ কোভ্যালেন্ট বন্ড। আসলে এটা হচ্ছে কি, ওই ভাষাগত কিছু মানে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটু ডিফারেন্ট হয়তো, এই জন্য কিছু। কিন্তু ওই যে ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্সটা না, তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স কিন্তু আসলে ডিপেন্ড করতেছে ইলেকট্রন গুলা হচ্ছে কি অবস্থায় আছে আর কি। মানে ওই যে মনে আছে তোমাদের ওই যে এটাতে জানি কি বলে, বাংলায় তো ইলেকট্রন মেঘ বলতাম আমরা, ওই যে SPF1, মনে আছে এগুলা? ওই যে ডাম্বেলের মতো ছবি ছিল না বিভিন্ন ধরনের? হ্যাঁ, SPDF, অরবিটালস। অরবিটালস। ওকে, এই অরবিটালস এর কিন্তু শেপের কোন জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি, এর উপর ডিপেন্ড করে অনেক কিছু, ঠিক আছে? হ্যাঁ, ডিস্টরশনটা আর কি স্যার অনেক ইম্পর্টেন্ট, যে মানে কোভ্যালেন্টে যে পরিমাণ ডিস্টরশনটা হচ্ছে ওখানে ডাইপোল কম হচ্ছে। এক্স্যাক্টলি। সো এনিওয়ে, অসুবিধা নেই, আমরা তো কেমিস্ট্রির লোক না, আমাদের ডিপে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তবে আমাদের এগুলার বেসিক আইডিয়া থাকাটা নেসেসারি, কারণ তোমরা সবাই এটা নিয়ে ফিউচারে কাজ করবা না, কিন্তু যারা হচ্ছে এনজাইম নিয়ে কাজ করবা, ওকে, তাদেরকে কিন্তু এই ধরনের জিনিসগুলো অ্যাটলিস্ট আইডিয়া থাকা ভালো। সরি, যারা হচ্ছে স্ট্রাকচারাল বায়োলজি নিয়ে কাজ করবা, স্পেশালি হচ্ছে প্রোটিন স্ট্রাকচার নিয়ে। প্রোটিওমিক্স এর জন্য না, প্রোটিওমিক্স এন্ড জিনোমিক্স ইজ ডিফারেন্ট থিং। হ্যাঁ, কিন্তু অনেকেই আছে হচ্ছে প্রোটিন স্ট্রাকচার নিয়ে কাজ করে। যারা প্রোটিন স্ট্রাকচার নিয়ে কাজ করে তখন হচ্ছে না এই জিনিসগুলো একটু বোঝা লাগে আর কি। বাট অসুবিধা নাই, এই জিনিস তোমরা এই কোর্সে পড়তেছো, ঠিক পরের সেমিস্টারে সব ভুলে টুলে যাবা। এটা প্রবলেম না, যখন তোমরা আবার পড়বা তখন আর সব মনে পড়ে যাবে, ঠিক আছে? ওকে, কারো কোনো কনফিউশন আছে, মানে আর কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন আছে নাকি? না স্যার, আপাতত নাই স্যার। কুইজের টাইম মানে কোয়েশ্চেন পাবলিশ করার টাইমটা কি পরে জানাবেন নাকি ক্লাসের টাইমে শুরু হোক, তাহলে সমস্যা হবে? ক্লাসের না টাইমে? স্যার, মানে সেদিন না কি ক্লাস প্রবলেম নেই স্যার। ক্লোজ থাকবে? সেদিন তাহলে না, মানে- ক্লাস হবে না আর কি, ক্লাসের টাইমে তোমরা দিবা। আচ্ছা, ওকে, আর যদি কারোর হচ্ছে প্রবলেম হয় যে আগে পিরিয়ড পড়ছে কি জানি, স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারগুলো, আচ্ছা অ্যাসাইনমেন্ট তো এখনো দিই নেই। টপিক দিয়ে দিলে একটু টাইম বেশি দিয়ে দিলে তাহলে ভালো হয়।